স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। রংপুর রাইডার্স এবারে বিপিএলের দারুণ শুরু পেয়েছিল, কিন্তু শেষ দুটি ম্যাচে তারা হেরে গেছে। তারপর তারা সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে। এরই মধ্যে তারা প্লে অফের জন্য নিজেদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা বেশ কিছু সাইনিংও করছে। এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগত। ধন্যবাদ। এবারে বিপিএলে দারুণ একটা শুরু পেয়েছিল রংপুর রাইডার্স, কিন্তু শেষ দুটি ম্যাচে তারা আসলে হেরে গেছে। এটা কি প্লে অফের আগে তারা কি একটু রিহার্সাল করে নিচ্ছে কিনা? না, আমার মনে হয় যে হারাটা একটু দরকার ছিল। আপনি টানা যখন এতগুলো ম্যাচ জিতেছেন, প্লে অফ নিশ্চিত হয়েছে, তারপরে হয়তো হারলে একটু রিচেক হয় যে কি কি আসলে সমস্যা হচ্ছে, বা কারণ হচ্ছে প্লে অফে আপনি তো একই অপোনেন্ট পাবেন না, আরও কঠিন হবে, ইন্টেন্স বেশি থাকবে বা চাপটাও বেশি থাকবে। কিন্তু এখন মেইন কনসার্নটা হচ্ছে যে একই টিমের কাছে দুইবার হেরেছে, তা হচ্ছে দুর্বার রাজশাহীর কাছে, যাদেরকে নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি চলছে, মাঠের বাইরেই বেশি কন্ট্রোভার্সি চলছে। গতকালকের ম্যাচটা যদি আপনি দেখেন, তারা প্রথমবারের মতো বিপিএল হিস্টোরিতে বিদেশি ছাড়া নেমেছে। এই বিপিএলের হিস্ট্রিটা এটা আগে কখনো হয়নি। বিসিবি তাদের স্পেশাল পারমিশন দিয়ে হচ্ছে শুধু দেশি প্লেয়ার দিয়ে রাজশাহীকে নামতে বলেছে। সেটা কিন্তু এই যে পেমেন্ট ইস্যুগুলোই রয়েছে, পেমেন্ট ইস্যুগুলোর জন্যই বিদেশিরা নামেনি। এই জিনিসগুলো কিন্তু বিপিএলের জন্য, মানের জন্য খুবই খারাপ। আর এই বিপিএলটা এইগুলার জন্য কিন্তু সবসময় হাইলাইটেড হয়ে থাকবে। সবাই বলবে যে এই জিনিসগুলো হয় বা হয়েছে। এখন এইগুলা এই টিমটার সাথে আসলে রংপুর যে হারলো, সেটাতে তাদের আসলে কি কি প্রবলেম হয়েছে সেগুলো ফাইন্ড আউটের সময় এসেছে। হ্যাঁ, ফাইন্ড আউট করার সময় এসেছে। তবে আমার মনে হয় যে বিপিএলের শেষ পর্যায়ে যদি ভালো কিছু সাইনিং হয়, তাহলে এই জিনিসটা আসলে ওভারকাম করা অনেকটাই সম্ভব। আর সেক্ষেত্রে আমরা আজকে সকালবেলা আসলে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে রংপুর রাইডার্স কিন্তু বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ফিরাচ্ছে। যদি নামগুলো আপনি বলেন। আসলে অনেক বড় তারকা ক্রিকেটার, তার মধ্যে প্রথমে বলতে হবে ডেভিড ওয়ার্নারের কথা। তাকে রংপুর অ্যাপ্রোচ করেছে এবং তিনি নাকি তিনি প্লে অফে খেলতে আসছেন, এবং টিম ডেভিড তাকেও তারা নিয়ে আসছে। এবং আরেকজন হচ্ছেন সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ হচ্ছে বিপিএল এর পরিচিত মুখ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তিনি নিয়মিত খেলেছেন, ঢাকা ডায়নামাইটসেও খেলেছেন। হ্যাঁ, তিনি কিন্তু প্লে অফ স্পেশালিস্ট। আপনি যদি মনে থাকে, কুমিল্লায় হয়ে তিনি লাস্টের দিকে প্রথমে খেললেও, মাঝখানে যদি অন্য টুর্নামেন্টে খেলেন, লাস্টে তিনি আবার এসে কুমিল্লার হয়ে খেলে থাকেন। এবারও কিন্তু যেহেতু কুমিল্লা নেই, রংপুর অ্যাপ্রোচ করেছে, কিন্তু তার কিছু হিসাব নিকাশ রয়েছে যে তিনি আসবেনই নাকি। তিনি আসলেও হয়তো ফাইনালে যদি রংপুর পৌঁছায়, তখন হয়তো তাকে আমরা দেখতে পারবো। তবে এখানে একটা কথা আমি একটু বলি যে বিগ ব্যাশে কিন্তু খেলছেন ডেভিড ওয়ার্নার, খুবই দারুণ ফর্মে আছেন। 400-র উপরে রান করেছেন, তার গড়টাও প্রায় 40-এর উপরে। সব মিলিয়ে দুর্দান্ত ফর্মে আছেন ওয়ার্নার। তিনি কিন্তু বিগ ব্যাশ শেষে কিন্তু তার আইএল টি20-তে খেলার কথা ছিল, সেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে তার খেলার কথা ছিল। সেই টুর্নামেন্টটা কিন্তু এখন চলছে। সেই টুর্নামেন্টের ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি, বিপিএলেরটা 7 ফেব্রুয়ারি। সব মিলিয়ে আসলে বিপিএলের সঙ্গে একই সময়ে হবে। সেক্ষেত্রে ডেভিড ওয়ার্নার কি আসলে ওই দলটার সঙ্গে কি চিট করছেন কি না? আমি ডেভিড ওয়ার্নারের কথায় আসছিলাম। সুনীল নারায়ণটা একটু হিসাবটা শেষ করে নিই, যে তিনি 2 তারিখে হচ্ছে তাদের শেষ ম্যাচ। এর আগে তাদের প্লে অফ যদি নিশ্চিত হয়, তাহলে হয়তো তাকে আমরা নাও পেতে পারি রংপুরের হয়ে। কিন্তু ডেভিড ওয়ার্নারের কথা যেটা বলছিলেন, ডেভিড ওয়ার্নার এই যে দুবাই ক্যাপিটালসে রয়েছেন, তিনি কিন্তু সেখানে ক্যাপ্টেন। কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে যে হয়তো রংপুরের সাথে তার লেনদেনটা একটু বেশি, সেটার কারণেই হয়তো সেটা স্কিপ করে তিনি রংপুরে খেলছে। আপনার নিশ্চয়ই মনে আছে হারিস রফের কথা। হারিস রফও কিন্তু আমার মনে হয় কয়েকটা সিজন আগেই এরকম বিগ ব্যাশ থেকে তিনি চলে এসেছিল বাংলাদেশে বিপিএল খেলার জন্য। সো এই জিনিসটা হয়, এই জিনিসটা নতুন কিছু না। কিন্তু ওয়ার্নারের ক্ষেত্রে আমি এটা বলবো যে ওয়ার্নার কিন্তু এই টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলেন যে আসলে মানটা কমে গিয়েছে বা খেলা হচ্ছে না। আর সেইটা কিন্তু এবার প্রমাণ হচ্ছিল, অনেকাংশে অনেকভাবে প্রমাণ ছিল পেমেন্ট ইস্যু নিয়ে। কিন্তু তার মধ্যেও যে ওয়ার্নার আসলে অ্যাপ্রোচে সাড়া দিয়েছে, এটা একটা পজিটিভ ব্যাপার। টিম ডেভিডের ইমপ্রেশনটা নিয়ে যদি বলতেন, বা টিম ডেভিড কিন্তু আইপিএলে খেলে থাকেন, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো এত ভালো একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন। তাছাড়া অস্ট্রেলিয়ার টি20 দলের প্রায় নিয়মিত মুখ বলাই চলে। তার ইমপ্রেশনটা কতটুকু বিপিএলে আসলে? আপনার নিশ্চয়ই মনে আছে যে গতকালকে অ্যালেক্স রস, তিনি কিন্তু খুলনার ক্রিকেটার, তিনি কিন্তু বলছিলেন যে তিনি রুমার শুনছেন যে টিম ডেভিড ওয়ার্নার তারা বিপিএলে আসতে পারেন। তখন কিন্তু আমরা বলছিলাম যে খুলনার হয়ে আসলে এই 2টা প্লেয়ার আসবে,
বা আসবে নাকি সেটা নিয়ে, কারণ IL-T20 রয়েছে সামনে, এখন সেটা স্কিপ করে রংপুর যে তাদেরকে নিয়ে আসছে সেটা কিন্তু একটা বড় নিউজ। সো সেই ক্ষেত্রে টিম ডেভিডের কথা যদি বলেন, টিম ডেভিড আমার জানা মতে মনে হয় IL-T20 কোনো দলে নেই, সেই ক্ষেত্রে তিনি পুরাটাই অ্যাভেলেবল, যেহেতু রংপুর রাইডার্স খুবই ভালো একটা ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের। সো তিনি হয়তো সেভাবেই অ্যাপ্রোচ করা হয়েছে, এবং প্লে অফে যদি টিম ডেভিডকে আমরা দেখি সেটা হয়তো প্রথম থেকেই আমরা হয়তো দেখতে পারবো প্লে অফের ম্যাচগুলোতে। তবে আমার কাছে একটু আসলে খটকা আছে যে রংপুর রাইডার্সের যে বিদেশি ক্রিকেটাররা আছেন তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন। ইফতিখার আহমেদের ফর্মটা একটু পড়তি থাকলেও কিন্তু খুশদিল শাহ কিন্তু রংপুর রাইডার্সকে প্রায় প্রতি ম্যাচে ব্যাট হাতে বল হাতে পারফর্ম করে কিন্তু রংপুরকে জয় এনে দিচ্ছেন। তাছাড়া আমি যদি বলি এখানে আরেকজন আছেন আকিফ জাভেদ, তিনিও কিন্তু রেগুলার উইকেট পাচ্ছেন। সব মিলিয়ে মানে ইনফর্ম ব্যাটারদের বা বোলারদের অলরাউন্ডারদের তাদের বিকল্প হিসেবে যদি ওয়ার্নার না, ওয়ার্নারকে আপনি যদি দেখেন যে ওয়ার্নার কিন্তু ওপেনার, সো ওপেনের যে অ্যালেক্স হেলস যে ছিল তার জায়গাটা কিন্তু কভার হয়নি। সো তাকে যদি, তবে স্টিভেন টেইলর এবং সৌম্য সরকার কিন্তু তাদেরকে IL-T20 জিতিয়েছেন। সৌম্য সরকার লাস্ট ম্যাচটা দিয়ে গ্লোবাল সুপার লিগ জিতিয়েছেন। এই সৌম্য সরকার কিন্তু ইনজুরির কারণে লম্বা একটা সময় BPL-এ কিন্তু এবারে আসলে খেলতে পারেনি, তিনি গত ম্যাচটা দিয়ে ব্যাক করেছেন, খুব একটা ভালো করতে পারে। তাহলে কি আমার মনে হয় যে স্টিভেন টেইলরকে বসিয়ে কি ওয়ার্নারকে, আমার মনে হয় যদি ওয়ার্নার আসে আমার মনে হয় যে স্টিভেন টেইলরের কথা তারা চিন্তা করবে না, ওয়ার্নারকেই খেলাবে সৌম্য সরকারের সাথে, এবং জায়গাটা আরও স্ট্রং হবে। আমি যেটা বলছিলাম অ্যালেক্স হেলস যখন খেলছিলেন তখনও কিন্তু মানে জায়গা ছিল না। সো এখন যদি ওয়ার্নার আসে তাহলে কিন্তু ওয়ার্নার এই লাস্ট 2টা ম্যাচ বা 3টা ম্যাচ যদি খেলে তখন কিন্তু মানে রংপুরের জন্য অনেক বুস্ট আপ হবে। আর মাঝখানে যেটা বলছিলেন যে খুশদিল শাহ, ইফতেখার, এবং হয়তো ইফতেখারের ফর্মটা যেহেতু একটু ডাউন, সেই জায়গায় হয়তো টিম ডেভিড খেলতে পারে। আর নারায়ণও যদি আসে, নারায়ণ আসলে তো ফাইনালে খেলবে, তখন হয়তো সিনারিওটা আরেকটু তারা গুছাবে, কারণ তাদের কাছে অনেক অ্যাভেলেবেল রয়েছে, 4 জন তো খেলাতেই পারবে। সো সেক্ষেত্রে হয়তো বেস যেই 4 জন হবে তাকে নিয়ে আসা হবে। তবে আমার মনে হয় সুনীল নারিন আসলেও খুশদিল শাহকে আসলে বসানোটা হয়তো উচিত হবে না, যেহেতু টুর্নামেন্ট কিন্তু ব্যাটে বলে কিন্তু পারফর্ম করছেন সেক্ষেত্রে। হ্যাঁ, মানে খুশদিল শাহ কিন্তু ব্যাকবোন হিসেবে কাজ করেছে রংপুরে এতদিন। তিনি লাস্ট মানে এতগুলো যে টানা জয় তার পিছনে কিন্তু খুশদিল শাহ অনেক বড় একটা অবদান রয়েছে। তিনি ব্যাটিংয়ে বলিংয়ে 2 জায়গাতেই তাকে মানে আমরা দেখেছি। আর আপনি নারায়ণের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে এরকম যে হয়তো ওয়ার্নার এবং নারায়ণ 2 জন ওপেন করছেন, তখন কিন্তু একটা বড় বুস্ট আপ মানে নামের অনুযায়ী বা ইয়া অনুযায়ী প্রতিপক্ষ কিন্তু তাদের নামের কারণেই কিন্তু চাপে পড়তে পারে। আর ডেভিড ওয়ার্নার তো এর আগে একবার খেলে গিয়েছে 18-19 সালে সিলেট সিক্সার্সের হয়ে খেলে গিয়েছিলেন। এইবার তার কাছে সেই BPL-টাতে আমার মনে হয় যে মানে খুবই ভালো ফর্মে ছিলেন ওয়ার্নার, ভালো ফর্মে থেকে আসলে BPL-টা শেষ করেছিলেন। তবে আমার মনে হয় যে ওয়ার্নাররা কিন্তু এটা যদি ভালো হবে, যদি এইবারও 2টা ম্যাচের জন্য তারা আসেন, পরবর্তী যদি টুর্নামেন্টগুলোতে আবার BPL যখন ইয়া হবে তখন তারা যেহেতু রিটায়ারমেন্টে চলে গিয়েছে, হয়তো আমরা ডাকলে তাদের পেতে পারি যদি স্কেডিউলটা ক্ল্যাশ না করে। সো আসুক, 1-2টা ম্যাচের জন্য আসলেও দর্শকদের ক্ষেত্রে যতগুলা অফ ফিল্ডের কন্ট্রোভার্সিস রয়েছে সেগুলোকে ছাপিয়ে যদি খেলার মাঠে এরকম বড় বড় প্লেয়াররা দর্শকরা দেখতে পায়, তাও ফিনিশিংটা আসলে একটু হয়তো ভালো হবে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।